আসসালামু আলাইকুম। জমি সংক্রান্ত ও দলিলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। কোরফা জমির নিম্নতম শর্ত বা অধিকারকে কোরফা বলে। যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাকে কোরফা প্রজা বলে। বর্গা চাষি। বর্গা বলতে ভূমিতে উৎপন্ন ফসলের ভাগ বোঝায়। কোনো ব্যক্তি ভূমিতে উৎপন্ন ফসলের কোনো নির্দিষ্ট অংশ ভূমি মালিককে দেওয়ার শর্তে যদি চাষাবাদ করেন তবে উক্ত চাষিকে বর্গা চাষি বলা হয়। এজমালি সম্পত্তি। কোনো প্লট বা জমি খণ্ড একাধিক শরিক একত্রে ভোগ দখলে রাখলে তাকে এজমালি সম্পত্তি বলে। চাকরান ভূমি। জমিদারগণ তাদের চাকরদেরকে বেতনের পরিবর্তে যে ভূমি ভোগ দখলের সুবিধা প্রদান করতেন তাকে চাকরান ভূমি বলে। ভূমি অধিগ্রহণ জনস্বার্থে কোনো উন্নয়নমূলক কাজের জন্য স্থাবর সম্পত্তির প্রয়োজনে কালেক্টর বা জেলা প্রশাসক জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে ভূমি গ্রহণ করে তাকে ভূমি অধিগ্রহণ বলে। জেএল নং বা জরিপ ডিকশন নম্বর। থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিহ্নিত করা হয়। মৌজার এই নম্বরকে জেএল নং নম্বর বা জরিপ ডিকশন নাম্বার বলে। দাগ নম্বর। জরিপের সময় ভূমির নকশায় প্রতিটি জমিকে বা প্লটকে একটি নম্বর দ্বারা চিহ্নিত করা হয়। এই নম্বরকে দাগ নাম্বার বলে। সুট বা সুরদাগ নকশায় সংখ্যায়নের মাধ্যমে ভূমির দাগ নম্বর দেওয়ার সময় প্রায়শই ভুলক্রমে কোনো সংখ্যা বাদ পড়ে অথবা কোনো কারণে পরবর্তী সময় কোনো সংখ্যা নকশায় বাদ দিতে হয়। নকশার প্রকৃত অনুপস্থিত ওই নম্বরকে ছুট দাগ বলে। ছুট দাগ নম্বর শীটের পার্শ্বে নোট করা থাকে। নকশা কাগজে অঙ্কিত ভূমির প্রতিচ্ছবিকে নকশা বলে। বাটা দাগ নকশা প্রস্তুতের সময় প্রত্যেক ভূমি খণ্ডকে চিহ্নিত করার জন্য দাগ নম্বর দেওয়া হয়। পরবর্তীকালে কোনো দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করা আবশ্যক হতে পারে। যদি কোনো দাগকে বিভক্ত করে আলাদাভাবে নতুন দাগ সৃষ্টি করে নম্বর দেওয়া হয় তাহলে বিশেষ পদ্ধতিতে দাগ নম্বর দিতে হয়। পরবর্তী সময় এ নতুন সৃষ্ট নম্বরকে বাটা দাগ নাম্বার বলে। এ নতুন সৃষ্ট দাগে বাটা
দাগ নাম্বার দেওয়ার সময় বিভক্ত দাগের মূল নম্বর এর নিচে 22 নম্বর শীটের শেষ নম্বরে পরের নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। বাটা দাগ নম্বরের শীটের পাশে নোট করে প্রদর্শন করতে হয়। সম্পত্তির ওয়াসিলাত। দেওয়ানি কার্যবিধি 1908 এর 2 এর 12 ধারায় বলা হয়েছে, ওয়াসিলাত বলতে বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত সুদসহ সেই মুনাফা বোঝায়। কিন্তু বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তির কোনো উন্নতি সাধন করে থাকলে ইয়ার ফলে সৃষ্ট মুনাফা অন্তর্ভুক্ত হবে না। বারবোদারি খরচ। দলিলের দাতা রেজিস্ট্রি অফিসে বা কোনো সাক্ষী আদালতে উপস্থিত হতে অপারগ হলে সাব রেজিস্ট্রার বা কমিশনার উক্ত ব্যক্তিবর্গের বাড়িতে গমনাগমনের জন্য যে খরচ হয় তাকে বারবোদারি খরচ বলে। চালা। আবাদি উঁচু জমি যেখানে সাধারণত শাকসবজি চাষ করা হয় তাকে চালা বলে। কোনো কোনো এলাকায় চালা শ্রেণীর জমিকে ভিটিও বলা হয়। মৌজা। সিএস জরিপের সময় প্রতিটি থানা এলাকাকে অনেকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি এককে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরূপ প্রত্যেকটি এককে মৌজা বলে। এক বা একাধিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা গঠিত হয়। খতিয়ান। সাধারণত সত্ত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরিপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমির মালিক বা মালিকগণের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, জমির হিস্সা বা অংশ এবং তাদের সত্ত্বাধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী ইত্যাদি বিবরণসহ যে সত্ত্ব তালিকা বা সত্ত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে সত্ত্বের রেকর্ড বা রেকর্ড অফ রাইট বা ROR বলা হয়। খতিয়ানগুলো 1, 2, 3, 4 ইত্যাদি ক্রমিক সংখ্যা দ্বারা সাজানো হয়। এই নম্বরকে খতিয়ান নম্বর বলে। প্রত্যেক মৌজার খতিয়ান নম্বর 1 হতে শুরু হয়। কোনো কোনো মৌজায় কয়েক হাজার খতিয়ান থাকতে পারে। কোনো মৌজায় কতটি খতিয়ান রয়েছে তা উক্ত মৌজার সত্ত্বের রেকর্ড বা ROR পাওয়া যায়। পর্চা। জরিপ চলাকালে খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেওয়া হয় তাকে পর্চা বলে। তসদিক। কাগজপত্র ও সাক্ষ্য প্রমাণ দ্বারা সত্যতা যাচাই করার নাম তসদিক। যেমন তসদিককৃত পর্চা। বয়নামা। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 94 নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ প্রদান করে তাকে বয়নামা বলে। বয়নামা নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলী লিপিবদ্ধ থাকে। যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বয়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়। দখলনামা। দখল হস্তান্তরের সনদপত্র, সার্টিফিকেট
জারির মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তির নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেওয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে। সরকারের লোক সরজমিনে গিয়ে ঢোল পিটিয়ে লাল নিশান উড়ায়ে বা বাঁশ ঘেরে দখল প্রদান করেন। এছাড়াও কোনো ডিগ্রি জারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিলে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে। জমাবন্দি জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করা হতো, যা জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয়। আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেওয়ার পর প্রজার স্বত্ব ও দখল প্রমাণের দলিলকে বোঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা। জমা খারিজ অর্থ জোতজমা বিভক্ত করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোনো জোতের কোনো জমি হস্তান্তর বা বন্টনের কারণে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নতুন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়। ভিটি এমন অনেক উঁচু জমি আছে যেখানে বসবাসের জন্য বাড়ির নির্মাণ না করে চাষাবাদ করা হয়। বাড়িঘর করার যোগ্য এমন উঁচু ভূমিকে ভিটি জমি বলে। সরা পাহাড় বা টিলার যে সকল এলাকা সমতল ভূমির দিকে ঢালু হয়ে ছড়িয়ে পড়েছে তাকে সরা বা ছড়ি বলা হয়। নয়নঝুলি রাস্তা নির্মাণের সময় দুধার থেকে মাটি তোলার কারণে নালা সৃষ্টি হয়। রাস্তার দুধারে সৃষ্ট এমন নালাকে নয়নঝুলি বলা হয়। বাওর প্রাকৃতিক বা অন্য কারণে নদীর গতিপথ পরিবর্তনের ফলে পূর্বের গতিপথের স্রোত প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যে বিস্তীর্ণ জলাভূমি সৃষ্টি করে তাকে বাওর বলে। হাওর প্রাকৃতিক কারণে সৃষ্ট বিস্তীর্ণ জলমগ্ন নিম্ন জলাভূমি হাওর নামে পরিচিত। হাওর এলাকা বিলের চেয়েও বড়। বিল বিস্তীর্ণ আবদ্ধ স্বাদু পানির জলাভূমি যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয়। ঝিল লম্বাকৃতি জলাভূমি, ছোট আকারের বিল। হালট চাষিদের জমি চাষের জন্য হাল বলদ নিয়ে জমিতে চলাচলের জন্য এবং শ্রমিকদের ভূমিতে কাজে যাওয়ার জন্য ভূমির পাশ দিয়ে যে পথ বা রাস্তা রাখা হয় তাকে হালট বলে। আইল প্রত্যেকটি ভূমিখণ্ডকে আলাদা করার জন্য সীমানা নির্দেশক উঁচু ধরনের চিহ্নকে আইল বলা হয়। জমিতে পানি আটকানোর জন্য নির্মিত অনুচ্চ বাঁধকেও আইল বলা হয়। সিকিস্তি কোনো ভূমি যখন নদী বা সাগরে ভেঙে যায় তখন তাকে সিকিস্তি বলে। পয়স্তি পূর্বে যে ভূমি নদী বা সাগরে বিলুপ্ত হয়েছিল তা যদি পুনরায় চররূপে জেগে ওঠে তাকে পয়স্তি বলে।
গোপাট, গোচর বা গোবাম। যে পতিত জমিতে গবাদি পশু ঘাস খাওয়ার জন্য চরে বেড়ায় তাকে গোপাট বলে। গান্ডার চেইন, ভূমির দৈর্ঘ্য পরিমাপের জন্য 100 লিঙ্ক বিশিষ্ট যে চেইন ব্যবহার করা হয় তাকে গান্ডার চেইন বলে। এ চেইনের দৈর্ঘ্য 66 ফিট। চেইনের উদ্ভাবকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। দাখিলা, ভূমি মালিকের নিকট হতে ভূমি উন্নয়ন কর আদায়ের পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার যে রসিদ ভূমি মালিককে প্রদান করে তাকে দাখিলা বলা হয়। দাখিলা ভূমির মালিকানা সত্ত্বের অন্যতম প্রমাণ। ডিসিআর, ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর নির্ধারিত ফর্মে যে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রসিদ বলে। সায়রত মহল, সায়রত অর্থ ভূমি কর ব্যতীত অন্যান্য করের মাধ্যমে সরকারের আয়। যে সমস্ত সাধারণ ব্যবহার্য স্থানসমূহ সাময়িক ব্যবহারের জন্য সরকার কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠানকে বার্ষিক লিজ দিয়ে অথবা স্বল্পমেয়াদী লিজ দিয়ে রাজস্ব আদায় করেন তাকে সায়রত মহল বলে। এ লিজ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয় না। কোর্ট অফ ওয়ার্ডস, চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তীকালে কোনো জমিদার নিঃসন্তান অথবা নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করলে উক্ত জমিদারি সরকার কর্তৃক তত্ত্বাবধান করার জন্য 1879 সনে কোর্ট অফ ওয়ার্ডস আইন করা হয়। এ আইন মোতাবেক বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কালেক্টর একজন ম্যানেজার নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট জমিদারি তত্ত্বাবধান করতেন। শত্রু সম্পত্তি, 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের কারণে কিছু পাকিস্তানি হিন্দু ভারতে চলে যায়। এরূপ পাকিস্তানি নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। অর্পিত সম্পত্তি, 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের কারণে কিছু পাকিস্তানি হিন্দু ভারতে চলে যায়। এরূপ পাকিস্তানি নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি নামে নামকরণ করা হয়। বিনিময় সম্পত্তি, 1947 সনে পাকিস্তান ও ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে কিছু হিন্দু নাগরিক ভারতে চলে যায় এবং ভারত হতে কিছু মুসলমান নাগরিক পূর্ব পাকিস্তান অথবা বাংলাদেশ আগমন করে। এরূপ চলে যাওয়া এবং আগত ব্যক্তিদের মধ্যে বিধি মোতাবেক যে সম্পত্তি বিনিময় হয় তাকে বিনিময় সম্পত্তি বলে। পরিত্যক্ত সম্পত্তি, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে বা স্বাধীনতার অব্যাহত পরে যে সকল পাকিস্তানি নাগরিক স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে চলে যায়, বাংলাদেশ ফেলে যাওয়া তাদের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলে। ওয়াকফ সম্পত্তি, কোনো মুসলমান তার সম্পত্তি ধর্মীয় বা সমাজ কল্যাণমূলক কাজের জন্য দান করতে পারে। ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি দলিলের মাধ্যমে উৎসর্গ করলে সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। যিনি সম্পত্তি উৎসর্গ করেন তাকে ওয়াফিক বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ছাড়া ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না। মোতাল্লি, যিনি ওয়াকফ সম্পত্তি তত্ত্বাবধান বা পরিচালনা করেন তাকে মোতাল্লি বলে। ওয়াফিক নিজেও মোতাল্লি হতে পারেন। মোতাল্লি ওয়াকফ প্রশাসনের অনুমতি ছাড়া ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নতি কল্পে ওয়াকফ প্রশাসকের অনুমতিক্রমে ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন। কবিলিয়ত মালিকের বরাবরে প্রাপ্তি স্বীকারোক্তিমূলক দলিলকে কবিলিয়ত বলে। কবিলিয়ত দলিলের জমি ভোগদখল করার জন্য শর্ত ও প্রজা কর্তৃক খাজনা দেওয়ার প্রতিশ্রুতি লেখা থাকে। নজরানা জমিদারগণের নিকট হতে ভূমি পত্তন নেওয়ার জন্য পূর্বে প্রজাগণ জমিদারকে যে অর্থ প্রদান করত তাকে নজরানা বলা হতো। জলকর জলকর অর্থ জল ব্যবহারের উপর কর। কোনো জলমগ্ন স্থানকে ইজারা দিয়ে যে কর আদায় করা হয় তাকে জলকর বলে। জলমহল বিল হাওর বাওর নিম্ন জলাভূমি ও নদ নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহল বলা হয়। ডাঙ্গা জমি দলিলে ব্যবহৃত এক ধরনের জমির শ্রেণী। সাধারণত উঁচু শ্রেণীর জমিকে ডাঙ্গা জমি বলা হয়। ভিটি জমি সমভূমি হতে সামান্য উঁচু ভূমিকে ভিটি জমি বলে। নাল জমি সাধারণত নিচু সমতল কৃষি জমিকে নাল জমি বলে। কোলা জমি বসতবাড়ি সংলগ্ন নাল জমিকে কোলা জমি বলে। চিরাগি মসজিদ বা কবরস্থান আলোকিত করার উদ্দেশ্যে উৎসর্গীকৃত নিষ্কর ভূমি। পালাম ভূমি বসতবাড়ি সংলগ্ন সবজি চাষের জন্য উঁচু ভিটি জমিকে পালাম ভূমি বলে। তলব বাকি মৌজার হোল্ডিং ভিত্তিক ভূমি উন্নয়ন কর খাজনা এর হাল ও বকেয়া দাবির বিবরণকে তলব বাকি বলে। দেবোত্তর সম্পত্তি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজন ব্যবস্থাপনা ও সুসম্পন্ন করার ব্যয়ভার নির্বাহের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলা হয়। যিনি দেবোত্তর সম্পত্তি তত্ত্বাবধান ও পরিচালনা করেন তাকে সেবায়েত বলে। সালামি কোনো হস্তান্তরের স্বীকৃতিস্বরূপ প্রিমিয়াম বা স্থায়ী ইজারা প্রদানের নিমিত্ত আর্থিক উপটোকন। মিনা অর্থ ভূমি উন্নয়ন কর বা খাজনা হ্রাসকরণ। জমি স্বীকৃতি হলে সরকার কর্তৃক জমি অধিগ্রহণ করা হলে অথবা অন্য কোনো কারণে জমি মালিকের জমির পরিমাণ হ্রাস পেলে আবশ্যক ক্ষেত্রে খাজনা হ্রাস করাকে মিনা বলে। হাসিল গবাদি পশুর হাটে ক্রেতা বা বিক্রেতার নিকট থেকে আদায়কৃত টোলকে হাসিল বলে। তহসিলদার সরকার বা জমিদারের অধীনস্থ রাজস্ব বা খাজনা আদায়কারীকে তহসিলদার বলা হতো। বর্তমানে তহসিলদার পদ বিলুপ্ত করে ভূমি উন্নয়ন কর আদায়কারীকে উপসহকারী ভূমি কর্মকর্তা বলা হয়। লায়েক বা পতিত ভূমি আরবি লায়েক অর্থ যোগ্য বা উপযুক্ত। লায়েক পতিত ভূমি বলতে আবাসযোগ্য পতিত ভূমিকে বোঝায়। হারাহারি মালিকানার পরিমাণ অর্থাৎ একাধিক ক্রেতা বা বিক্রেতার ক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি ক্রয় বা বিক্রয় করলো তার পরিমাণ। কর্ষ শব্দের অর্থ কাহার। অনেক পুরাতন দলিলে এই শব্দের ব্যবহার প্রায়শই দেখা যায়, কিন্তু প্রকৃত অর্থে অমুক কর্ষ তথা অমুকের বা যাহার
দলিল তাহার নাম এর স্থলে কস্য শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানের দলিলে এইসব শব্দ পরিহার করাই শ্রেয়। কায়েমি সত্ত্ব, চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েমি সত্ত্ব বলে। মুর্শি, পুরুষানুক্রমে কোনো ভূমি ভোগদখল করাকে মুর্শি সম্পত্তি বলে। মুদাফত, যার নামে প্রথম কোনো জোতের সৃষ্টি হয়। বায়াদলিল, বায়াদলিল অর্থ সংশ্লিষ্ট ভূমির পূর্বে মালিকের দলিল। কোনো ভূমি বা ভূমি খণ্ড যে দলিল মূলে যতবার হস্তান্তর হয়েছে তার প্রত্যেকটি দলিলেই এক একটি বায়াদলিল। বায়াদলিল ভূমির মালিকানার ইতিহাস বা হস্তান্তরের ধারাবাহিকতা প্রকাশ করে। তাই জমি ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির বায়াদলিল ভালোভাবে যাচাই করতে হয়। রায়ত, রায়ত দখলি সত্ত্ব বিশিষ্ট প্রজা। পত্তন, সাময়িকভাবে বন্দোবস্তকৃত। পত্তনী, সাময়িকভাবে বন্দোবস্তকৃত ভূমি। প্রজাবিলি, প্রজার অনুকূলে যথাযথভাবে বন্দোবস্তকৃত ভূমি। চটান, বাড়ি সন্নিকটস্থ উঁচু পতিত জমি। চিটা, যে কাগজে ভূমির পরিমাণ লিপিবদ্ধ থাকে। মোয়াজি, মোট ভূমির পরিমাণ। স্থিতিবান, যে রায়তের সত্ত্ব স্থায়ী। মহাল, রাজস্ব আদায়ের জন্য নির্ধারিত এলাকা। ইজা, চলমান পূর্বের হিসাব থেকে স্থিত টেনে আনা। কান্দা, এর অর্থ উচ্চভূমি। হেবা, হেবা আরবি শব্দ যার অর্থ দান। গিব্বি, এর অর্থ বন্ধক। খিরাজ, এর অর্থ খাজনা। কিত্তা, এর অর্থ দাগ বা প্লট। বিতং, এর অর্থ বিস্তারিত। লাখেরাজ, এর অর্থ নিষ্কর। ধোং, এর পূর্ণরূপ দপ্তরে যার অর্থ পিতা। ঝং, এর পূর্ণরূপ জওজিয়াতে যার অর্থ স্বামী। আং, আং এর পূর্ণরূপ আহলিয়ে যার অর্থ স্বামী। মং, এর পূর্ণরূপ মবলগে যার অর্থ মোট বা একত্রে। সাং, এর পূর্ণরূপ সাকিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।